বাড়িতে ছোট জায়গায় পদ্ম ফুল ফোটানোর জন্য কিভাবে সার প্রস্তুত করবেন সেটা আগে পর্বে আমি জানানোর চেষ্টা করেছিলাম। আজ আমি মাটি কিভাবে তৈরি করবেন এবং কোন মাটিতে পদ্ম গাছগুলো খুব ভালো হবে, মাটিতে কি মিশালে সুবিধা হতে পারে, কি মিশালে অসুবিধা হবে, কি ধরনের অসুবিধা হবে সে সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করি, আর সেই সত্যগুলো মানে সেখান থেকে কিছু ভালো যেগুলো তথ্যগুলো পাই সেগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। আমি আগের দিনে বলেছিলাম, এখনও বলছি, আমার কাছে কিন্তু প্রচুর গাছ রয়েছে। তার মানে এমন নয় যে কয়েকশো ভ্যারাইটি রয়েছে, একটা একটা গাছ 3-4 জায়গায় আছে এবং আমি বিভিন্নভাবে লাগানোর চেষ্টা করেছি, দেখেছি যে কেমন ফুল পাওয়া যায় বা কতদিন ফুল পাওয়া যায়, কীরকম ফুল পাওয়া যায় সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি বলি যে মাটিটা তৈরি করবেন কীভাবে, কী ধরনের মাটির প্রয়োজন হবে। আমি ভালোভাবে দেখেছি পদ্ম গাছ সব ধরনের মাটিতেই খুব ভালো হচ্ছে, দুটো মাটিতে খুব খারাপ অবস্থা। এক হচ্ছে বেলে মাটি, মানে বালি, খুব বেশি পরিমাণ বালি আছে, আর দুই হচ্ছে কাঁকর আছে এরকম মাটিতে। বাকি সমস্ত মাটিতে কিন্তু পদ্ম গাছ খুব ভালো হচ্ছে। কেউ বলবেন বেলে মাটি, লাল মাটি, সব মাটিতে কিন্তু হচ্ছে, কিন্তু এই কাঁকর আর বালি থাকলে অসুবিধা কি হচ্ছে? কাঁকর থাকলে অসুবিধা হচ্ছে যখন রানারটা গ্রো করছে তার সামনে যদি কাঁকর পড়ে যাচ্ছে তার রানারটা কুঁকড়ে যাচ্ছে, মানে রানারটা আর বাড়তেই পারছে না, কুড়ি বলুন, পাতায় বলুন, রানারি বলুন, সব কুঁকড়ে যাচ্ছে। তাহলে কাঁকর একদম থাকা চলবে না। দুই হচ্ছে বালি, কি অসুবিধা হচ্ছে? বালির মধ্যে ফুরাস ভাব আছে, ছিদ্রযুক্ত। তারপরে যে নিচের সারটা দিচ্ছি, বালি মাটি হলে ওই সারটা উপরের দিকে চলে আসছে, তার ফলে নিচে প্রচুর পরিমাণে অ্যালগি ফর্ম করছে, মানে শ্যাওলা ফর্ম করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত ট্রপিক্যাল ভ্যারাইটিগুলোর মানে স্ট্যান্ডি লিফগুলো লম্বা হয় আর আর ফুলের কুড়িগুলো লম্বা হয়, তারা কি করছে, অনেক সময় যখন স্ট্যান্ডিং হয়ে দাঁড়িয়ে থাকছে তখন এরকম হেলে যাচ্ছে, কারণ মাটির আটকে রাখার ক্যাপাসিটিটা অনেক কম, মানে গাছগুলোকে সোজাতে দাঁড় করিয়ে রাখবে সেটা পারছে না। এরপর দু চারটা আরও একটু অভিজ্ঞতা বলি, মানে লোকের ফেসবুক বা ইউটিউবে অনেকে অনেক কিছু পদ্ধতি শেয়ার করেন, আমিও টুকটাক দেখি। তো আর অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করেন এটা করলে কি হবে, তো সে সম্পর্কে দু চারটা উদাহরণ দিই। প্রথমত নরম পাক মাটিতে অথবা খোল অথবা কাঁচা গোবর মিশিয়ে যদি একটা মাটি প্রস্তুত করেন, সেই মাটিতে পদ্ম গাছ লাগালে কী সমস্যা হচ্ছে, সেই মাটিতে নর্মাল পদ্ম গাছগুলো কিন্তু খুব ভালো হচ্ছে, আমি নিজে দেখেছি। অনেকে বলেন সার মেশানো, সার মেশালেও কিন্তু ভালো হবে, কিন্তু সমস্যার একটা জায়গায় অন্য জায়গায় হবে। সেটা হচ্ছে যখনই ওই মাটির মধ্যে গোবর সার অথবা খোল অথবা নরম পাক লাগাবেন, তখন গাছগুলো লম্বা লম্বাভাবে বাড়বে। যখনই লম্বা লম্বা এয়ারলি বাড়বে, তখন এয়ারলিগুলো স্ট্যান্ডিং লিফগুলো যেটা বলি, তারা দাঁড়িয়ে থাকতে পারছে না, তারা কী করছে, হেলে যাচ্ছে। যখন ফুলের কুড়ি আসছে, কুড়ি আসলেও রানার পর্যন্ত মাটিটা নরম, তার ফলে কি হচ্ছে, ওই নরম মাটিতে কুড়িটা একটু বাতাস দিলেই ফেলে যাচ্ছে, অথবা ফুল অবস্থা হলে অনেক বড় হয়ে যাচ্ছে, যখন যখন বড় ফুল হচ্ছে তখন হেলে আর ফুলটা ফুটছে না, অথবা কুড়িটাই নষ্ট হচ্ছে অথবা ফুলটা নষ্ট হচ্ছে। দেখবেন অনেকে পদ্ম গাছগুলোতে একটা কঞ্চি, বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে, পাইপ, অনেক কিছু দিয়ে ঠেকা দিয়ে রেখেছে, মানে আটকে রেখেছে। কেন? তার কারণ হচ্ছে নিচের মাটিটা নরম। তাহলে আপনাকে ভাবতে হবে ওই মাটিটা শক্ত হতে হবে, নচেত কিন্তু পদ্ম গাছগুলো দাঁড়িয়ে থাকবে না। আর ঠিক সেই কারণে আমরা লেয়ারিং পদ্ধতি ব্যবহার করি। আপনি নিচে যাই মাটি দিন না কেন, উপরের 2 ইঞ্চি মাটি সলিড মাটি থাকতে হবে। সলিড মাটি কোন, মানে পিওর মাটি থাকতে হবে। সেটা বেলে দোআঁশ মাটি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, এঁটেল মাটি হতে পারে, কিন্তু সলিড মাটি থাকতে হবে। কাঁকড় থাকবে না, বেলে মাটি থাকবে না। কেন? তো ওই যে স্ট্যান্ডিং লেগুলো দাঁড়িয়ে থাকছে, ওই স্ট্যান্ডিং লেগুলো যাতে দাঁড়িয়ে থাকতে পারে সেই অবস্থাটা আমাদের তৈরি করে দিতে হবে। তা আমরা কি করব, সবসময় উপরে একটা কাদা তৈরি করে, মানে অন্য গামলায় কাদা তৈরি করে 2 ইঞ্চি দেবো। এবার নিচে কি দেবো, নিচেও মাটি দেবো। অনেকে পদ্ম গাছগুলো লাগানোর সময় বলেন 2 লেয়ার তৈরি করতে, আমি বলি 3টা লেয়ার তৈরি করতে। আপনি দেখবেন একটা দুটো গামলায় টেস্ট করুন, আপনি যদি মানে ভালো ফল না পান তাহলে আমাকে বলবেন। আমি প্রথমেই বললাম প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করা আমার কাজ। মানে এমন নয় যে অনেকে বলছিলেন যে প্রচুর আমার কাছে টিউবার আছে, আসলে মুশকিল হলো এই টিউবারগুলো বিক্রি করার মতো পরিস্থিতি আমার তৈরি হবে না, সাথে সময়ই থাকবে না। আর এগুলো বিক্রি করে টাকা রোজগার করবো এই আশা, বিরাট কিছু রোজগার করবো এটা তুই বিক্রি করে কিছু টিউবার কিনবো এই আশাই করি। আর প্রথম কথা হচ্ছে আমার এগুলো এক্সপেরিমেন্টের মতো, আমি প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি আর তার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি খুব ভালো করে বলছি যে আপনি নিজেও দেখতে পাবেন যে 3টে লেয়ার দিয়ে কী হয়। 3টে লেয়ার মানে নিচের লেয়ারে আগের দিন প্রস্তুত করেছিলাম, সার প্রস্তুত করেছিলাম, তার উপরে পুরনো মাটি দিয়ে দেবো, যে মাটিগুলো আমাদের পদ্ম গাছে বা শালুক গাছে রয়েছে। যাদের কাছে নেই তারা নতুন মাটি দেবে, যাদের কাছে পুরনো মাটি রয়েছে ওই 2 লেয়ার, 2 ইঞ্চি 3 ইঞ্চি
তো পুরনো মাটিটা দেবেন কীভাবে? মোটেই সঙ্গে সঙ্গে তুলে মোটেই দিয়ে দেবেন এরকম ব্যাপারটা নয়। আমি আপনাদের কয়েকটা পদ্ধতি বলি, এই কয়েকটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা ফলো করবেন। পুরনো মাটিটা গামলাতে রাখবেন, যে অন্য একটা ফাঁকা গামলাতে, এই মাটিটা চটকাবেন। দেখবেন প্রচুর পরিমাণে গাছের শিকড়, পুরনো রানার, টিউবার পচেছে, পাতা পচেছে, সমস্ত কিছু থাকে। এগুলোকে হাত দিয়ে ছেঁকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন শক্ত পাক, নরম নরম পাকের মতো তৈরি হয়ে যাবে। ওই নরম পাকটাও দেওয়া যাবে না। নরম পাকটা অন্তত রোদে 2-3 দিন শুকাতে হবে, মানে ওই গামলাতেই থাকবে, দেখবেন শুকিয়ে গেছে নরম পাকটা, একটু শক্ত মতো হয়েছে, তখন ঘেঁটে আর ওই পাকটা ওই সারের উপরে প্রথম দিয়ে দেবেন। আর উপর টপ লেয়ারে কী দেবেন? টপ লেয়ারে পিওর মাটি দিতে হবে কাদা করে। ওই একইভাবে অন্য একটা গামলায় জল দিয়ে মাটি ভিজিয়ে কাদা মতো করবেন, তো সেই কাদাটা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি মোটা দেবেন। এতে সুবিধা আপনার কী হবে? এতে যখন স্ট্যান্ডিং লিফটটা উপর দিকে উঠবে, তখন কিন্তু কোনোভাবে হেলে পড়বে না, কোনো রকম শ্যাওলা হবে না, কোনো অ্যালগি ফর্ম করবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার কাছে অনেক গাছ আছে, দেখেছেন নিশ্চয়ই, যারা দেখেছেন, কোনো রকম অ্যালগি ফর্ম করবে না। উপরে যেহেতু সলিড শুধু মাটি থাকছে, কোনো সার আসছে না, তাই কোনো অ্যালগি ফর্ম করবে না। মাঝের লেয়ারটা কী হয়েছে? মাঝের লেয়ারটা মানে পুরনো মাটি, অথবা এই মাটিটাও যদি না থাকে এই মাটিটাও দিতে পারেন, তখন সেক্ষেত্রে টোটাল লেয়ারটা 3 ইঞ্চি দিলেই হবে। আর পুরনো মাটি থাকলে পুরনো মাটি দিয়ে দিচ্ছেন, যেহেতু ওটা মানে জৈব পদার্থপূর্ণ, কম্পোস্ট বা জৈব পদার্থ পরিপূর্ণ, তো রানারগুলো তখন গ্রো করতে পারছে। আর নিচের স্তরে থাকছে সার। যারা নতুন লাগাচ্ছেন তাদেরকে বলবো, উপরে 2 ইঞ্চি সারের উপরে 3 ইঞ্চি অন্তত মাটি নিশ্চিত করবেন। মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? প্রথম হচ্ছে স্ট্যান্ডিং লিফ বা যখন দাঁড়াতে চেষ্টা করবে, তখন যদি ওই শুয়ে যায়, মাটি নরম থাকে, তাহলে কিন্তু শুয়েই পড়বে। দেখবেন ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন গ্রুপ খুলবেন, দেখবেন বলে আছে মাটির সঙ্গে গোবর মেশান, এই কেউ বলবে খোল মেশান, তাহলে পচিয়ে দিলে মাটিটা একবার জল জলে কাদার মতো হয়ে যাবে। কিন্তু সুবিধা যেমন আছে, অসুবিধা অনেক আছে। ওই যে মাটির মধ্যে যখন গোবর আর খোল মিশিয়ে দেবেন বেশি পরিমাণে, তখন কী হবে? ওই খোল আস্তে আস্তে উপরের যে মাটিটা দিচ্ছে সেই মাটিটাকেও থাকবে, সেই মাটিটাকেও আস্তে আস্তে পচাতে শুরু করে দেবে। পচে গেলে ফুল হবে না, ফুল অবশ্যই হবে, কিন্তু পাতা যে স্ট্যান্ডিং লিফগুলো উঠবে, স্ট্যান্ডিং লিফগুলো স্ট্যান্ডিং আর থাকবে না, দেখবেন সব বেঁকে যাচ্ছে। দেখবেন আপনি ভালো করে লক্ষ্য করবেন। আমি নিজেও দেখেছি, আমি নিজেও বেশ ভালো করে দেখেছি, যখনই ওরকম গোবর মিশিয়ে দিচ্ছি বা একটা ভালো করে মাটি তৈরি করছে, বেশ ভালো মাটি তৈরি হচ্ছে, ফুল ফুটছে। কিন্তু মজা হচ্ছে বেশি মাঝে মাঝেই যখন বাতাস দিচ্ছে, ফুলগুলো সব ফেলে পড়ছে। তাহলে কাজেই পুরো মাটিটাতে কোনো কিছু মেশাবেন না। উপরে টপ লেয়ারের যে 2 ইঞ্চি মাটি, একদম পিওর মাটি দিতে হবে, মনে রাখবেন। এটা দিলে কিন্তু দুটো জিনিস সবচেয়ে সুফল পাবেন। একটা, স্লিপগুলো খুব ভালো পাবেন, ভালো কুড়ি পাবেন, আর কোনো রকম শ্যাওলা হবে না। অনেকে আমাকে প্রশ্ন করছে, শ্যাওলাগুলোকে রোধ করবেন। আর শ্যাওলা রোধ করবেন কেন? শ্যাওলা যাতে না হয় সেই ব্যবস্থা করেন। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা সবসময় প্রিভেন্ট করার চেষ্টা করবো, কিওর মানে সারানোর কথা চেষ্টা ভাববো না। আমরা প্রথম ধাপ থেকে যাতে প্রতিরোধ করা যায়, মানে যাতে এটাকে আমি আটকাতে পারি, সেই ব্যবস্থা আমি করবো। আগের দিনে যারা পর্বগুলো দেখেছেন তাদেরকে আমি বলেছিলাম, সে সম্পর্কে অনেক প্রশ্ন করছে, সে সম্পর্কে 2-4টা কথা বলে দিই। প্রথমত, পুরনো গোবর সার যদি মেশান, পুরনো গোবর সার যখন কম্পোস্ট করবেন, কয়েকদিন পচাবেন, তখন হিউমিগাস তৈরি হয়। সেই জন্য আলাদা করে হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন হয় না। আমি প্রথম দিকে দিলেও, শেষের দিকে দেখেছি না দিলেও কোনো ব্যাপার নেই। সরিষার খোল ব্যবহার করা হয়। সরিষার খোলের মধ্যে রিচ নাইট্রোজেন, ফসফেট, পটাশ তিনটেই থাকে, সেই জন্য আমরা সরিষার খোল ব্যবহার করতে বলি। নিম খোলের পরিমাণ দিলে 1 চামচ আর নিম খোল দেবেন, তার বেশি দেওয়ার দরকার নেই। কারণ এভাবে মিডিয়া যখন আমরা পরপর ক্লিয়ারিংয়ে তৈরি করবো, তখন দেখবেন অন্য কিছু কোনোগুলো জিনিসগুলো আসছে না। আর সারের মধ্যে আর কিছু দেওয়ার জন্য যে বলেছিলাম, আর কিছু পরিমাণ যদি থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, কিছু দেওয়ার, আপনি দেখুন 2টো গামলায় অন্তত টেস্ট করে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর পদ্ম গাছ থেকে যে পুরনো মাটিগুলো তুলবো, সেটাকে ওই প্রথমেই বললাম, মাটিগুলো অন্য গামলায় রাখবো, সমস্ত কিছু আলাদা করব, তারপরে একটু শক্ত মতো হবে। শক্ত মধ্যে সব কট করে মাটি হবে না, পাকটা শক্ত পাক হবে। দেখবেন 2-3 দিন রোদ খাইয়ে দেবেন, দেখবেন পাকটা একটু শক্ত হয়ে গেছে। তখন জৈব পদার্থগুলো কালো ভাবটা দেখবেন একটু চলে গিয়ে অন্যরকম তৈরি হয়ে যাবে, মাটির মতো কাদা মতো তৈরি হয়ে যাবে। তখন জল একটুও দাঁড়াবে না। ওই মাটিটাকে নিয়ে ওর উপরে আবার লেয়ারিং দেবো। আবার লেয়ারিং দেওয়ার পরে ওই মাটিটা আরেকটু শুকাবে, 1 দিন হয়তো শুকাবে, তারপরে নতুন মাটি হবে। এই মাটিটা তৈরি করতে গেলে অন্তত 7 দিন সময় লাগবে। মানে 7 দিন বলতে এক ধাপে করতে পারবো। ভাই প্রথম দিন হয়তো ওই সার তৈরি করলাম, তারপরে হয়তো 4-5 দিন ওয়েট করলাম, তারপরে হয়তো ওই পুকুরের মাটিটা দিলাম, তারপরে হয়তো পুরোনো মাটিটা দিলাম, তাতে 1-2 দিন লাগবে, তারপর ফ্রেশ মাটি দিলাম। এই একবার যদি আপনি এই পুরো প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, মোটামুটি আগামী 6 মাসে আপনাকে কোনো কিছু পরিশ্রম করতে হবে না। শেষের দিকে হয়তো সার দিতে হবে, নাহলে আর কিছুই দিতে হবে না, খুব সুন্দর ফুল ফুটবে। সব ফ্লোরিকালচার একটা সায়েন্স, গাছ লাগানো যেমন একটা সায়েন্স, বিজ্ঞান, ফুল ফোটানো একটা বিজ্ঞান।
গাছের ফুল ফোটানোর জন্য কখন কি মৌলিক উপাদান লাগবে, কখন কি থাকবে, সেটা কিন্তু জানা আপনার জরুরি। প্রথমত কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। একটা গাছের স্ট্যান্ডিং লিফ যদি দাঁড়াতে না পারে, ধরে নিতে হবে মাটির মধ্যে ফল্ট আছে, দেখবেন হেলে যাচ্ছে। আরে পাতা হলে কি হবে, পাতা যদি হেলে যায় তখনই তো দেখতে হবে। পাতাগুলো যদি দাঁড়াতে না পারে, ফুল কি করে দাঁড়াবে? ফুল তো একই অবস্থায় থাকবে, ফুল তো আরও বড় হবে, অনেক হবে, মাথাটা ভারী হবে, সে তো হেলবেই। ওই জন্য এবার বাঁশের কঞ্চি সমস্ত দিয়ে ঠেকা দিয়ে রাখতে হয়। তা আমি সবসময় বলবো যে আপনি মাটি টপ লেয়ারে অবশ্যই সলিড যে মাটিটা রেডি করে মাটি দিন, তাহলে এইভাবে কোনোদিন নষ্ট হয়ে পড়া যাওয়ার সম্ভাবনা জিরো থাকবে। পদ্ম গাছে যে মাটিটা দিচ্ছি, সেই মাটিটা পুরো মাটিটার সঙ্গে যদি খোল অথবা গোবর, কাঁচা গোবর মিশিয়ে দেন, তাহলে দেখবেন একটা বিরাট সুন্দর বাঁক তৈরি হয়ে যাবে। কিন্তু মজা হচ্ছে, ওই পাখে যখন গাছ লাগাবেন, তার যে স্ট্যান্ডিং লিফগুলো উঠবে সব কিন্তু বাঁকতে শুরু করে দেবে, হেলতে শুরু করে দেবে। একদম 90 ডিগ্রি কোণে উঠছে এরকম স্ট্যান্ডিং লিফ একটাও পাবেন না, সব দেখবেন হেলছে। কারণ মাটিটা খুব নরম হয়ে যাচ্ছে, নরম পাক তৈরি হয়ে যাচ্ছে। খোলও পচিয়ে দিচ্ছে, পাকও পচিয়ে দিচ্ছে, গোবরও পচিয়ে দিচ্ছে। খোল বা গোবর এই দুটোই মাটিটাকে ভালোভাবে পচিয়ে একদম কাদা তৈরি করে দিচ্ছে। এটা গাছের নিচের লেয়ারের জন্য ভালো, উপরের লেয়ারের জন্য কখনোই ভালো নয়। কেন? ওই পাতাগুলো হেলে যাবে, ফুল হেলে যাবে। তাহলে আমাদের যে সমস্ত গাছগুলো আমরা যদি যাই পদ্ম জাতীয় ফুল একদম স্টেডি হয়ে যায় উঠবে, সেইটা যদি দেখতে চান, তাহলে মাটির সঙ্গে সম্পূর্ণ মাটির সঙ্গে জৈব পদার্থ মেশানোর পরিমাণটা কিন্তু কমাতে হবে। কেন? প্রথমেই বললাম মাটিটা নরম হয়ে যায়, নরম হয়ে কিন্তু হেলতে শুরু করবে। আমি সবসময় টপ লেয়ারে একটা দোআঁশ মাটি বা এঁটেল মাটি একটা প্রয়োগ দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে এঁটেল মাটিটা ব্যাপকভাবে ধরে রাখে। আপনি যারা আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউব বাদ দিয়ে ফেসবুকে যারা আমাকে ফলো করেন, তারা নিশ্চয়ই দেখেছেন আমার গাছগুলো, ছাদের গাছগুলো 3-4 ফুট ছাদে গাছ হয়েছে, 4 ফুট গামলার পরে 4 ফুট উপরের দিকে উঠে গেছে। তাও এত বাতাস দিচ্ছে, বাতাসে এরকমভাবে দুলছে, কিন্তু একটাও পড়েনি। তার কারণ উপরের মাটির লেয়ারটা 2 ইঞ্চি সলিড মাটি আছে, ক্লে সয়েল বা এঁটেল মাটি আছে। রক্ষা করবে, হচ্ছে হেলতে দেবে না, ধরে রাখবে, গোড়াটা শক্ত করে ধরে থাকবে। রানার নিচ থেকে আসছে, মাটিটা যদি পুরোই নরম হয় তাহলে কিন্তু হেলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাকে সবসময় চেষ্টা করতে হবে টপ লেয়ারের যে সলিড মাটিটা দেবো, সেই জন্য ওই গাছের স্ট্যান্ডিং লিফ বা লম্বা যে কুড়িগুলো উঠছে সেটাকে রক্ষা করতে পারে, নচেত কিন্তু হেলে পড়বে। বেলে মাটি দিলে কি অসুবিধা হয়? বেলে মাটির ওই যে হেলে যে এই যে নরম, বেলে মাটি যেহেতু নরম, হেলে যাওয়ার প্রবণতা বেশি থেকে যায়। কিন্তু বেলে মাটিতে খুব ভালো হয়। কিন্তু আপনি যদি উপরে টপ লেয়ারে সবসময় দোআঁশ, বেশি কাদাযুক্ত দোআঁশ, বেশি কাদাযুক্ত যে কোনো মাটি ব্যবহার করেন, ইভেন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম যারা রয়েছেন, বীরভূম জেলায় যারা রয়েছেন, লাল মাটি পাওয়া যায়। আপনি উপরের লেয়ার লাল মাটি দেন, তাতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। কারণ আটকে রাখার ক্যাপাসিটি কিন্তু খুব ভালো, হেলে যাচ্ছে না কোনোভাবে। আমি নিজে দেখেছি, লিচ হয়ে উপরের দিকে উপরে আর উঠে আসছে না, তার ফলে কোনো শ্যাওলা হচ্ছে না। এই পদ্ধতিগুলো যদি ফলো করেন, আমি অন্তত বলতে পারি খুব ভালো হবে। প্র্যাকটিক্যালি আমি এই রবিবার থেকে শুরু করব। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে পরপর স্টেপগুলো ফলো করছি। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কখন কি হবে না হবে। আসলে প্রথমে সেই সময়টা পাচ্ছি না। আর আমি চাই ধীরে সুস্থ, তাপমাত্রা দেখবেন 28 চলে গিয়েছিল, আবার 25-এর নিচে নেমে গেছে। তো আমি টার্গেট করবো যে সবসময় টেম্পারেচারটা হাই থাকবে, আর পরপর পদ্ধতিগুলো অবশ্যই ফলো করবো। টিউবার কীভাবে সংরক্ষণ করবেন, কীভাবে লাগাবেন, পরপর পদ্ধতিগুলো আমি অবশ্যই সবসময় দেওয়ার চেষ্টা করব। আমি সবসময়ই বলি, আমি স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো আপলোড করার চেষ্টা করছি। যে কজন অন্তত আমাকে দেখেন, তারা যদি একটু শিখতে পারেন, তাহলে এই পরিশ্রমটা সার্থক বলে আমি মনে করি। ব্লকে একটা স্কুলে শিক্ষকতা করি, তো এই ভার্চুয়াল দুনিয়ার বাইরে রিয়েল লাইফে আমার প্রচুর মানুষ ফলো করে, এবং রাস্তাঘাট সবসময়ই আমাকে বলেন। আমি যদি এমন কিছু বলি যে পদ্ধতিগুলো করে হচ্ছে না, তারা আমাকে আবার ফার্দার যখন কোশ্চেন করবে, আমি তার উত্তর দিতে পারবো না। তাই আমি সবসময় জানি একদম নিজে পরীক্ষা নিরীক্ষা করে যা পাই, তার বাইরে আমি কিছু বলার মতো পরিস্থিতি তৈরি করি না। কারণ আমি জানি যে আমি পরবর্তীকালে ক্রস কোশ্চেন করলে তার উত্তর আমি দিতে পারবো না। তা আমি নিজে দেখি। এখন একটা নতুন জিনিসকে ব্যবহার করছি, সেটার আপডেট নিশ্চয়ই দিতে থাকবো। লাগাচ্ছি, এখন দেখা যাক কী হয়, কতদূর কি সফল হতে পারি। সফল হলে তারও আপডেট দেবো। কিন্তু আমি এই ধাপে লাগাবো, তারপর আগে দেখবো, তারপর আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো। তো আপনি যদি মনে করেন, এখনও সন্দেহ প্রকাশ করেন, তাহলে আমি আপনাকে বলবো অন্তত 2-4টা টব এইভাবে লাগান। ওরা মাটির 2টো লেয়ার বলে, আমি 3টে লেয়ার বলছি। একটা লেয়ারে পুরো সার থাকবে, দ্বিতীয় লেয়ারে আপনি যে কোনো মাটি দিতে পারেন, পুরোনো মাটি, পচা মাটি, বাগানের এমনি সারযুক্ত মাটিও দিতে পারেন, কিন্তু রাসায়নিক মেশানো থাকা চলবে না। আর 3 নম্বর লেয়ারে শুধুমাত্র টপ লেয়ারে শুধু মাটি থাকবে, নতুন মাটি, অন্তত 1 ইঞ্চি, অন্তত 1 ইঞ্চি। এই 3টে লেয়ার ফলো করুন। তারপরে জলের পরিমাণ আপনি 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি পর্যন্ত দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে যে
মাটির পরিমাণ 2 ইঞ্চি, ওই যে সার মিশ্রিত মাটি, সার এবং মাটি মিশ্রিত মাটি 2 ইঞ্চি থাকবে। তারপরে অন্তত 2 ইঞ্চি, যদি পুরোনো মাটিতে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যা হোক দিতে পারেন, উপরে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাটি থাকতেই হবে। তাহলে এই লেয়ারটা ফলো করলে আপনার শ্যাওলা কোনোভাবে হবে না, লম্বা স্ট্যান্ডিং লিফ বা পাতার কুঁড়ি খুব ভালোভাবে আসবে, আর কোনোভাবে ফুল হওয়ার সময় ঠেকা দিতে হবে না। ঠেকা দিতে হয়, এই প্রথমে বললাম ঝরে পড়ে। প্রথম হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। একদম পদ্ম গাছ লাগানোটা মানে আর 5টা জিনিস হচ্ছে অনেক সহজ, কিন্তু যতক্ষণ না আপনি পুরো ব্যবস্থাটা আয়ত্ত করতে পারছেন তত অনেক জটিল বলে মনে হবে। অনেকেই বারবার প্রশ্ন করছেন শর্টকাট কি পদ্ধতি? শর্টকাট কোনো পদ্ধতি নেই, আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে যদি আপনি ভালো ফুল ফোটাতে চান। আর কিছু যদি করতে না চান, গোবর দিয়ে দিন, মাটি দিয়ে দিন, লাগিয়ে দিন, কিছু না কিছু ফুল ফুটবে। কিন্তু ভালো ফুল ফোটাতে গেলে এই পদ্ধতিগুলো আপনাকে ফলো করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একবার পরিশ্রম করবেন না বারবার পরিশ্রম করবেন, সেটা আপনাকে ভেবে নিতে হবে। আপনি যদি প্রথমবার এই মানে পরপর স্টেপগুলো ফলো করে বসিয়ে দেন, তাহলে আর কোনো পরিশ্রম করতে হবে সেশনের শেষ পর্যন্ত, শুধু মাঝে খাবার দেওয়া ছাড়া আর কোনো কিছু করতে হবে না। তাহলে আমি আপনাদেরকে বলবো, প্রথম যখন লাগাবেন, এখন সেশনের প্রথম, তখন এই পরপর স্টেপগুলো একটু ফলো করে লাগিয়ে নিন। তাতে আপনার সুবিধা কী হবে, সারা বছর আপনি ভালো ফুল পাবেন কোনো পরিশ্রম ছাড়াই। পরে কী করতে হবে আমি বলে দেবো, বেশি কিছু জটিল পদ্ধতিও নয়। আর বাড়ির কাছাকাছি এঁটেল মাটি, দোআঁশ মাটি, তারপর পলিযুক্ত দোআঁশ মাটি, ইভেন কম বালিযুক্ত মাটি, যদি ওই যে কম বালিযুক্ত দোআঁশ মাটি বা পলি মাটি যদি পান, ব্যবহার করুন, নিশ্চিন্তে কোনো কিছু অসুবিধা নেই। শুধুমাত্র খুব বেশি পরিমাণে বালি আছে অথবা কাঁকড় আছে এরকম মাটি ব্যবহার করবেন না, দুটোতেই খুব অসুবিধা হয়। বালি মাটিগুলো বুঝবেন কী করে? দেখবেন বালি মাটিগুলোকে হালকা জল দিয়ে ভেজাবেন, তারপরে এরকম মুঠো করবেন, মুঠো করে দেখবেন যদি ভেঙে যায় সমস্যা, তার মধ্যে প্রচুর পরিমাণে বালি আছে, খুব সহজ উপায়। আর যদি রয়ে যায় এই মাটিটা, তাহলে তার মধ্যে বালির পরিমাণ অপেক্ষাকৃত কম আছে। সবসময় যদি এই পদ্ধতিগুলো ফলো করেন আর এই ধরনের মাটিটা তৈরি করে নেন, তাহলে আমি আপনাকে বলবো খুব ভালো ফুল ফুটবে এবং খুব সহজে খুব ভালো বাড়িতে ফুল ফুটাতে পারবেন। পরের পর্ব নিয়ে ঠিক হয়ে আসছি। নমস্কার, ভালো থাকবেন।